আসসালামু আলাইকুম। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রম আমার ঘরে আমার স্কুলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শারমিন, সহকারী শিক্ষক দিবা শাখা, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। অন্যান্য দিনের মতো আজও আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই প্রস্তুত আছো? আজ আমি সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ে একটি ক্লাস নিতে যাচ্ছি। আজ আমরা ক্লাস নিব চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু অধ্যায়টির উপর। আমাদের আজকের পাঠ চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু। অধ্যায়টির প্রথমেই রয়েছে কৃষি মৌসুম। কৃষি মৌসুম কি আমরা প্রথমেই তা জেনে নিচ্ছি। এক একটি ফসল তার ফুল, ফল এবং উৎপাদন দেওয়ার জন্য এক একটি মৌসুমের উপর নির্ভরশীল, যা ওই উদ্ভিদের কৃষি মৌসুম হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশে মোট কৃষি মৌসুম দুটি, প্রধানত দুটি। একটি রবি মৌসুম, দ্বিতীয়টি খরিফ মৌসুম। খরিফ মৌসুমকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি, এক খরিফ 1 এবং খরিফ 2। প্রথমেই আমরা জানব রবি মৌসুম কি। রবি মৌসুম আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে আমরা রবি মৌসুম হিসেবে চিনি। কোন মাস থেকে কোন মাস? আশ্বিন থেকে ফাল্গুন মাস। তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে রবি মৌসুমটাকে কিন্তু আমরা শীতকাল হিসেবেও জানি। অর্থাৎ আশ্বিন থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, ফাল্গুন মাস পর্যন্ত কিন্তু কি থাকে? ঠান্ডা থাকে, তাই না? রবি মৌসুমের প্রথম দিকে কিছুটা বৃষ্টিপাত হয়, অর্থাৎ এটা বৃষ্টিপাত মৌসুমের লাস্টের দিক, অর্থাৎ বর্ষার মৌসুমের শেষ প্রান্ত থেকে শীতের শেষ পর্যন্ত সময়টাকে আমরা রবি মৌসুম হিসেবে জানি। এই মৌসুমে তাহলে কি থাকে? তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা এর সবই কি থাকে? কম থাকে। এবার আমরা দেখব খরিফ মৌসুম। আমি প্রথমে বলেছি খরিফ মৌসুমকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? দুটি ভাগে। খরিফ মৌসুম এক, খরিফ 1 চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে আমরা খরিফ 1 হিসেবে চিনি। এই সময়টাকে আমরা অপর একটি নামে চিনি, সেটা হচ্ছে গ্রীষ্মকাল। প্রচন্ড গরমের সময়, তাই না? তাহলে এই মৌসুমের বৈশিষ্ট্যগুলো আমরা কি বলতে পারি? এখানে মাঝে মাঝে ঝড় বাদল বৃষ্টি হয়, শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। আর খরিফ 2, খরিফ 2 হচ্ছে সে সময়টা যে যখন পূর্ণরূপে বৃষ্টিপাত হয়, অর্থাৎ আমরা যাকে বর্ষাকাল হিসেবে জানি। এর সময়কালটা হচ্ছে আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত। আর এখানের প্রাকৃতিক পরিবেশগুলো কেমন থাকে? বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকে, বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি থাকে, তাপমাত্রা মাঝারি বা বেশি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি, যেখানে আমরা আমাদের সারা বছরকে 3টি মৌসুমে ভাগ করে দেখিয়েছি। এখানে দেখো, আমি যা বলেছিলাম চৈত্র, বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই মাসগুলো হচ্ছে খরিফ 1। আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্র এই 3টা মাস নিয়ে হচ্ছে খরিফ 2। এবং ফাল্গুন, মাঘ, পৌষ, অগ্রহায়ণ, কার্তিক, আশ্বিন, অর্থাৎ আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত এই সময়কালটা হচ্ছে রবি মৌসুম বা শীতকাল। এবার আমরা চলে যাব এই সকল মৌসুমগুলোর বৈশিষ্ট্যগুলো জানতে। যদি আমরা বৈশিষ্ট্য না জানি, তাহলে এই মৌসুমগুলোতে কোন কোন ফসল চাষ করার উপযোগী বা কি কি ধরনের ফসল আমরা সে সময় ফলাতে পারবো তা আমরা আইডেন্টিফাই করতে পারবো না। তাই আমাদের প্রথমেই যেটা জানতে হবে এই মৌসুমের বৈশিষ্ট্য এবং কি কি ফসল এই সময়গুলোতে ভালো উৎপাদিত হয়। সবচেয়ে সহজ একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি তোমাদের। রবি মৌসুমের বৈশিষ্ট্যগুলো যখন লিখবে তখন মনে রাখবে
এর প্রত্যেকটি বৈশিষ্ট্য কম কম কম। কিভাবে? যেমন তাপমাত্রা কম, বৃষ্টিপাতের পরিমাণ কম, আর্দ্রতার পরিমাণ কম, ঝড়ের আশঙ্কা কম। জানি আমরা শীতকালে ঝড় বাদল বৃষ্টি তুলনামূলকভাবে অত্যন্ত কম হয়ে থাকে। শিলাবৃষ্টির আশঙ্কা কম, রোগবালাইয়ের আশঙ্কা কম, বন্যার আশঙ্কা কম এবং দিনের চেয়ে কি থাকে? রাত বড় থাকে। আর যেটা বেশি লাগে সেটা হচ্ছে সেচের পানি। কেন বলো তো বন্ধুরা? কেননা সেচের পানির তখন অভাব হয়, কেননা তখন বৃষ্টিপাত কম হয়। আমরা জানি খরিফ 1 এবং খরিফ 2 এ সাধারণত বৃষ্টিপাত বেশি হয়ে থাকে। শীতকালে বৃষ্টিপাত কম হয় বলেই শীতকাল রবি মৌসুম। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি রবি মৌসুমে কোন কোন ফসলগুলো বেশি জন্মায়। শীতকালীন শাকসবজি তোমরা সবাই চেনো, তাই না? যেমন মূলা, গোলালু, বাঁধাকপি, রসুন বা পেঁয়াজ এবং শীতকালীন প্রধান দানা শস্য হচ্ছে গম। তাছাড়া ছোলা এবং ডাল জাতীয় ফসলও কিন্তু শীতকাল অথবা রবি মৌসুমে অনেক বেশি উৎপাদিত হয়। এবার আমরা জানবো খরিফ মৌসুমের বৈশিষ্ট্যগুলো। আমি তোমাদের সহজ করার জন্য আগেই কিন্তু বলে দিয়েছিলাম যে রবি মৌসুমের বৈশিষ্ট্যগুলো তোমরা যখন লিখবে বা মনে রাখার চেষ্টা করবে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে এতে কম কম কম, শুধুমাত্র একটি পয়েন্টে যে তোমাদের বেশি হবে সেটা হচ্ছে সেচের পানির পরিমাণ। যেহেতু ওই সময় বা শীতকালে বৃষ্টিপাত কম হয় বা হয় না বললেই চলে, তাই সে সময় কৃত্রিম উপায়ে সেচের ব্যবস্থা করতে হয়। আর খরিফে তাহলে কি বৈশিষ্ট্যগুলো হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। হ্যাঁ, খরিফে সবকিছু বেশি বেশি বেশি। কিরকম? বৃষ্টিপাতের পরিমাণ বেশি, আর্দ্রতার পরিমাণ বেশি, ঝড় বাদলের আশঙ্কা বেশি, বন্যা হওয়ার আশঙ্কা বেশি, তাপমাত্রা বেশি। তাহলে একটা জিনিস কম, বলো তো শিক্ষার্থীরা, কোন জিনিসটা কম? নিশ্চয়ই ধরতে পেরেছ, সেটা হচ্ছে সেচের পানি কম লাগবে। কেননা সে সময় প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়, তাই আমাদের কৃত্রিম উপায়ে সেচের ব্যবস্থা এই খরিফ মৌসুমগুলোতে করতে হয় না। যদিও খরিফ 1-এ খরার প্রবণতা বেশি থাকে, তখন কিছুটা আমাদের সেচের ব্যবস্থা করলেই চলে। কিন্তু খরিফ 2 যেহেতু পূর্ণ বর্ষাকাল, সে সময় আমরা সাধারণত জমিতে আলাদা করে বা কৃত্রিম উপায়ে সেচের পানি দিয়ে থাকি না। শিক্ষার্থীরা, এবার আমরা একটু স্ক্রিনের দিকে চলে আসব। স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবে, প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কৃষি মৌসুম। তাহলে কয়টি? কৃষি মৌসুম প্রধানত 2টি, কিন্তু যখন তোমাকে জিজ্ঞেস করা হবে কৃষি মৌসুম কয়টি, তুমি এর উত্তর দিবে কৃষি মৌসুম 3টি। 1 রবি মৌসুম, 2 খরিফ 1 এবং খরিফ 2। এখানে দেখো সুন্দর করে তোমাদের টাইম লিমিটটা দেওয়া আছে। 16 অক্টোবর থেকে 15 মার্চ, অর্থাৎ মধ্য কার্তিক থেকে মধ্য ফাল্গুন পর্যন্ত সময়টাকে আমরা বলবো রবি মৌসুম বা শীতকাল। খরিফ 1 মৌসুমটা 14 মার্চ থেকে 15 জুলাই পর্যন্ত, অর্থাৎ চৈত্রের মাঝামাঝি থেকে আষাঢ়ের মাঝামাঝি পর্যন্ত সময়টা হচ্ছে খরিফ 1 এবং খরিফ 2 16 জুলাই থেকে 15 অক্টোবর, অর্থাৎ মধ্য শ্রাবণ থেকে মধ্য আশ্বিন পর্যন্ত সময়টাকে আমরা বলবো খরিফ 2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে নিশ্চয়ই তোমরা খুব সহজেই এখন এই কৃষি মৌসুমগুলোকে আইডেন্টিফাই করতে পারবে এবং কোন সময় কোন মৌসুমটি চলছে তা নিজে জানতে পারবে এবং অন্যদেরকেও তা জানাতে পারবে, তাই না? বলো তো দেখি, এখন কি মৌসুম চলছে? নিশ্চয়ই ধরে ফেলেছ, এখন কিন্তু খরিফ 2, তাই না? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পাঠে। কিছু কিছু ফসল বা ফল ফুল আছে যাদের কোনো মৌসুমের উপর নির্ভর করতে হয় না, অর্থাৎ তাদের উৎপাদন কোনো মৌসুমের বা পারিপার্শ্বিকতার উপর ডিপেন্ড করে না বা নির্ভর করে না। তার মানে কি দাঁড়াচ্ছে, এ সকল ফসল কি করতে পারে? অল্প তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা, অল্প আর্দ্রতা
আর্দ্রতা থেকে বেশি আর্দ্রতা অথবা অল্প বৃষ্টিপাত থেকে বেশি বৃষ্টিপাত, যাই হোক না কেন, অর্থাৎ আমাদের এনভায়রনমেন্টাল সিচুয়েশন যেটাই হোক না কেন, সে তার উৎপাদন ব্যাহত রাখতে পারে। এমন একটি ফল ফসলের নাম নিশ্চয়ই তোমরা বলতে পারছো, খুব সহজ, যেমন কলা। তাছাড়া নারিকেল বা ডাব সারা বছরই আমরা পেয়ে থাকি, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তাছাড়া মরিচ, বেগুনের মতো সবজিগুলো কিন্তু আমরা সারা বছর পেয়ে থাকি। তাই আমরা এগুলোকে একটি বিশেষ নামে জানি, সেটা হচ্ছে নিরপেক্ষ ফসল। তাহলে নিরপেক্ষ ফসলের সংজ্ঞাটা আমরা কি দিতে পারি? নিরপেক্ষ ফসল হচ্ছে যে সকল ফসল সারা বছর লাভজনকভাবে উৎপাদন করা যায় এবং কোনোভাবে এর ফলনের ব্যাঘাত ঘটে না, সেই সকল ফসলকে আমরা বলতে পারবো নিরপেক্ষ ফসল। আর এখানে আমরা এই ফসলের বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি, আমি একটু পড়ে শোনাচ্ছি। এখানে বৈশিষ্ট্যগুলো হচ্ছে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রায় ফসলগুলো জন্মাতে পারে, কম বৃষ্টিপাত থেকে বেশি বৃষ্টিপাতে ফসলগুলো জন্মাতে পারে, কম আর্দ্রতা থেকে বেশি আর্দ্রতায়, স্বল্প দিবা দৈর্ঘ্য থেকে দীর্ঘ দিবা পর্যন্ত এদের ফল ফুল তারা দিতে পারে। এবার আমরা আবার স্ক্রিনে চলে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে দুটি নিরপেক্ষ ফল দেখতে পাচ্ছি, তাই না? একটি পেঁপে এবং অপরটি কলা। এই ফলগুলো কিন্তু আমরা সারা বছরই পেয়ে থাকি। এবার আমরা আমাদের পরবর্তী পাঠে চলে যাচ্ছি। পাঠ 6, ফসল উৎপাদনে প্রতিকূল আবহাওয়া ও জলবায়ুর প্রভাব। আবহাওয়া এবং জলবায়ুর প্রভাব জানার আগে প্রথমে আমাদের যেটা জানতে হবে, আবহাওয়া এবং জলবায়ু কি। কখনো কি লক্ষ্য করেছো, মাঠে খেলতে গেছো, কিন্তু হঠাৎই বৃষ্টি চলে আসলো আর তোমার খেলাটা পণ্ড হয়ে গেল, তাই না? খুব স্বাভাবিক, মন তো খারাপ হয়। কিন্তু কখনো কি এটা বিবেচনা করে দেখেছো যে দুপুরবেলা যেখানে দেখলাম প্রচন্ড রোদ, সেখানে হঠাৎ করে বৃষ্টি এলো কোথা থেকে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এই যে হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, কখনো মেঘ কখনো বৃষ্টি, এই পরিবর্তনটাই হচ্ছে আবহাওয়া। তাহলে আবহাওয়ার সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? আবহাওয়া হচ্ছে কোনো একটি স্থানের পারিপার্শ্বিক বায়ুমণ্ডলীয় অবস্থা, যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে বা স্বল্প সময়ের মধ্যে এটা পরিবর্তনশীল। এবং জলবায়ু, বাংলাদেশের জলবায়ু বা ইউরোপ বা আমেরিকার জলবায়ু কি এক? না, আমাদের দেশ নাতিশীতোষ্ণ এবং আমেরিকা ইউরোপের দেশগুলা আমরা সাধারণত জানি শীত প্রধান দেশ, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তোমরা কি কখনো চিন্তা করেছো যে কেন এই পরিবর্তন, আমাদেরটা নাতিশীতোষ্ণ এবং তাদেরটা কেন শীত প্রধান? অথবা আমরা যদি মিডল ইস্টের দিকে যাই, ওখানে কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক বেশি গরম পড়ে এবং এই গরম বা ঠান্ডার যে পরিবর্তন, এটা কিন্তু মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে না, এটা বছরের পর বছর, যুগের পর যুগ কিন্তু একইভাবে চলে আসছে। আর এই যে অবস্থাটা, সেটাই হচ্ছে জলবায়ু। তাহলে জলবায়ুর সংজ্ঞাটা এবার আমরা জেনে নেই। জলবায়ু হচ্ছে কোনো একটি দেশ, মহাদেশ বা বৃহৎ অঞ্চল, আমি আবারও বলছি কোনো একটি বৃহৎ অঞ্চল, এটা কিন্তু কোনো ক্ষুদ্র অঞ্চল বা এলাকা হবে না, কোনো একটি বৃহৎ অঞ্চলে 30 থেকে 40 বা 50 বছর বা তারও বেশি সময়ে গড় আবহাওয়ার অবস্থা। তোমরা কি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমরা কি এখন আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য করতে পারবো? খুব সহজ, আবহাওয়া যে কোনো সময় পরিবর্তনশীল, কিন্তু জলবায়ু পরিবর্তন হতে কত বছর সময় লেগে যেতে পারে? 30 থেকে 40 কিংবা তার চেয়েও অনেক বেশি সময় লেগে যেতে পারে। আবহাওয়ার উপাদানগুলো এবং জলবায়ুর উপাদানগুলো কাছাকাছি হলেও তাদের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন জলবায়ুর উপাদানের মধ্যে আছে ভূমির বন্ধুরতা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, আর আবহাওয়ার উপাদানগুলো হচ্ছে বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা ইত্যাদি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা,
পার্ট 6-এ তোমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে ফসল উৎপাদনে প্রতিকূল আবহাওয়া এবং জলবায়ুর প্রভাব। যেহেতু আমরা এখন আবহাওয়া এবং জলবায়ু কি তা বুঝতে পেরেছি, তাই আমরা এখন এই প্রভাবগুলো আলোচনা করতেই পারি, তাই না? সাধারণত ফসল উৎপাদনে আবহাওয়া এবং জলবায়ুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য করেছি বর্তমানে আমাদের দেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে কি হচ্ছে, বন্যা হচ্ছে, তাই না? এই যে বন্যা বা অতিবৃষ্টির ফলে প্লাবিত হয়ে গেছে জমিগুলো, সেখানে কি ফসল উৎপাদন করতে পারছে আমাদের কৃষক ভাইরা? পারছে না, তাই তো? তাহলে আমাদের কি করতে হবে? এই প্রতিকূল পরিবেশগুলো সম্পর্কে জানতে হবে এবং এগুলো মোকাবেলায় কি করতে হবে তাও আমাদের জানতে হবে। এ পাঠের প্রথমেই যেই প্রতিকূল পরিবেশের কথা বলা আছে সেটা হচ্ছে অতিবৃষ্টি। আমরা জানি ফসল উৎপাদনের জন্য অত্যাবশ্যক হচ্ছে পানি, তাই না প্রিয় শিক্ষার্থীরা? কিন্তু এই পানি বা বৃষ্টি যদি মাত্রাতিরিক্ত হয় বা অতিরিক্ত হয়ে যায় তখন কি হবে? সেখানে বন্যা হবে, সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং উদ্ভিদ জন্মাতে পারবে না, বা যে উদ্ভিদগুলো থাকবে সেগুলো কি হয়ে যেতে পারে, মরে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতিও হতে পারে। আর কিছু কিছু উদ্ভিদ যেমন কাঁঠাল, পেঁপে, এরা তো একেবারেই জলাবদ্ধতা সহ্য করতে পারে না। তাই বৃষ্টি আমাদের কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু অতিবৃষ্টি হলে সেটা আমাদের কৃষির জন্য ক্ষতিকর প্রভাব ডেকে আনতে পারে। এখন আমরা চলে যাব 2 নাম্বার পয়েন্টে, সেটা হচ্ছে শিলাবৃষ্টি। কখনো কি খেয়াল করে দেখেছো মার্চ এপ্রিল মাস বা শীতের শেষে হঠাৎই কালো হয়ে ঝড় হয় এবং সেই ঝড় বৃষ্টির সাথে আকাশ থেকে টুসটুস করে কি পড়ে? বরফ পড়ে, তাই না? এই বরফগুলো আমরা দেখেছি, কিন্তু চিন্তা করেছি কখনো যে এই আকাশ থেকে বরফগুলো যে আসলো এটা কি বা এটা কেন হচ্ছে? এই বৃষ্টিটা কি বলা হয়? শিলাবৃষ্টি। যদিও আমাদের কাছে এই বৃষ্টিটা দেখতে ভালোই লাগে, ঠুস ঠাস করে আকাশ থেকে বরফ পড়ছে, তাই না? খুবই আনন্দের বিষয়, কিন্তু কৃষিক্ষেত্রে এর ক্ষয়ক্ষতি অত্যন্ত অত্যন্ত বেশি। কেননা রবি মৌসুমের ফসল যেমন আলু, পেঁয়াজ, রসুন এ সময় উত্তোলনের সময় এগুলো জমিতে কি হয়? একেবারে ভরাট ফসল, তাই না? কিছুদিনের মধ্যে কৃষকরা এই ফসলগুলো উত্তোলন করতে যাচ্ছিল, হারভেস্টিং যেটাকে আমরা বলি, উত্তোলন, তাই না? এই সময় এই শিলাবৃষ্টি হওয়ার ফলে কি হয়? এই মাঠ ভরা ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। তাই আমাদের কি করতে হবে? এই সময় আগাম ফসল উৎপাদন করতে হবে, যা এই শিলাবৃষ্টি আসার আগে কৃষক উত্তোলন করতে পারে। আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী একটি সমস্যা, সেটা হচ্ছে খরা। ইংরেজিতে যেটাকে আমরা বলি ড্রাউট। খরা খরা হচ্ছে এমন একটি সিচুয়েশন বা কন্ডিশন বা অবস্থা যখন কি হয়? বৃষ্টিপাত হয় না। সেই বৃষ্টিপাতটা তো আমরা জানি শীতেও হয় না, তাই না? তাই খরা হচ্ছে শুষ্ক মৌসুমে যখন 20 থেকে 30 দিন বা 20 দিনের উপরের সময়ে কোনো কারণে বৃষ্টিপাত না হয়, ফলে মাটি চৌচির হয়ে ফেটে যায়, সেখানে ফসল উৎপাদন করা সম্ভব হয় না। এই পরিস্থিতিটাকে আমরা বলবো খরা। তোমরা কি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? তাহলে আমরা কি বলবো? শুষ্ক মৌসুমে 20 দিন বা তার অতিরিক্ত বেশি দিন হয়ে গেলে বা তার অধিক সময় যদি বৃষ্টিপাত না হয়, সেই অবস্থাটা হচ্ছে খরা। আর আমাদের দেশের উত্তরাঞ্চলে খরা অন্যতম প্রধান সমস্যা, যা ফসল উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি করে। যেমন তোমাদের এখানে বলা আছে, দেখো উত্তরাঞ্চলের অঞ্চলগুলো হচ্ছে দিনাজপুর, রংপুর, বগুড়া, কুষ্টিয়া। এইসব অঞ্চলগুলোতে কিন্তু তীব্র খরার কবলে পড়তে হয় এবং এখানে বলা আছে যে এই খরার ফলে ফসলের উৎপাদন 40 থেকে 70%, এমনকি কিছু কিছু ক্ষেত্রে 90% পর্যন্ত ঘাটতি হতে পারে। তাহলে কি মনে হচ্ছে এই সমস্যাগুলো পরিত্রাণের জন্য কি করণীয়, তাই না? হ্যাঁ, আমাদের দেশের কৃষি বিজ্ঞানীগণ এবং উন্নত দেশের অন্যান্য অনেক দেশের কৃষি বিজ্ঞানীগণ এই সমস্যাগুলো সমাধানের জন্য বিভিন্ন ধরনের কাজ করে চলেছে। তার মধ্যে অন্যতম যে কাজ সেটা হচ্ছে এইসব প্রতিকূল পরিবেশ সহ্যকারী কিছু ফসল উৎপাদন তারা করেছে।
যে ফসলগুলো আমরা কি করতে পারি, এই সমস্যাজনিত এলাকাগুলোতে চাষ করতে পারি বা আগাম ফসল চাষাবাদ করতে পারি, যার মাধ্যমে আমরা এই সমস্যাগুলো কিছুটা হলেও মোকাবেলা করতে পারি এবং আমাদের ফসলের উৎপাদনটা অব্যাহত রাখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও স্ক্রিনে চলে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ দুইটা প্রাকৃতিক পরিবর্তন বা জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানে আমরা দেখতে পাচ্ছি। এর প্রথমটি হচ্ছে বন্যা এবং দ্বিতীয়টি হচ্ছে খরা। আরেকটি জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানে আমি দেখিয়েছি, যেটা তোমাদের বইয়ে নেই, কিন্তু তোমাদের এটা জানতে হবে। সেটা হচ্ছে লবণাক্ততার প্রভাব। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সাধারণত এই সমস্যায় কৃষকদের পড়তে হয়। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যেহেতু বঙ্গোপসাগর আছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝড় বাদলের মোকাবেলা করতে হয় এই অঞ্চলের মানুষদের, তো এই অঞ্চলে কি হয়, দেখা যায় যে লবণাক্ত পানি ঢুকে পড়েছে মানুষের লোকালয়ে এবং সেখানে কোনো প্রকার ফসল বা মৎস্য উৎপাদন করা সে সময় সম্ভব হয় না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি দেখতে পাচ্ছ এখানে আমি সুন্দর করে তোমাদের জন্য আবহাওয়া এবং জলবায়ুর কিছু পার্থক্য লিখে রেখেছি। তাহলে আমরা পার্থক্যগুলো একটু পড়ে শোনাই তোমাদের। আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময় বা স্বল্প সময়ের বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির প্রভৃতির উপাদানের দৈনন্দিন অবস্থাকে বলা হয় আবহাওয়া। আর জলবায়ু হচ্ছে কোনো বৃহৎ অঞ্চলের কমপক্ষে 30 থেকে 50 বছরের আবহাওয়ার গড় অবস্থা। পার্থক্য 2। আবহাওয়া হলো বায়ুমণ্ডলের নিম্ন স্তরের দৈনন্দিন অবস্থা। নিম্ন স্তরের দীর্ঘকালীন সামগ্রিক অবস্থা হচ্ছে জলবায়ু। স্থানভেদে আবহাওয়া সহজেই পরিবর্তন হয়। জলবায়ু পরিবর্তন হয় স্থানভেদে এবং ঋতুভেদে। কোনো স্থানের আবহাওয়ার প্রতিদিন এমনকি প্রতি ঘন্টার পরিবর্তন আবহাওয়া হিসেবে বিবেচিত হয়। অপরদিকে প্রতিদিনের ব্যবধানে কোনো অঞ্চলের জলবায়ু পরিবর্তন হয় না। আবহাওয়া কোনো জায়গার স্বল্প সময়ের অবস্থাকে প্রকাশ করে। জলবায়ু হলো বিভিন্ন অবস্থার আবহাওয়ার সমন্বয়। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এখন আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য খুব সহজেই করে ফেলতে পারবে। ও আরেকটা বিষয়, কৃষিক্ষেত্রে কিন্তু আবহাওয়ার তুলনায় জলবায়ুর প্রভাবটাই বেশি। আজকে আমরা এই ক্লাসে তাহলে কি কি শিখলাম? কৃষি মৌসুম বাংলাদেশে কয়টি ও কি কি, এই মৌসুমগুলোর বৈশিষ্ট্য এবং এই মৌসুমগুলোতে কি কি ধরনের ফসল ফলে। তাছাড়া আমরা জেনেছি নিরপেক্ষ ফসল কি, নিরপেক্ষ ফসলগুলোর বৈশিষ্ট্য এবং নিরপেক্ষ ফসলের উদাহরণ। এবং সবশেষে আমরা জেনেছি আবহাওয়া কি, জলবায়ু কি, আবহাওয়া এবং জলবায়ুর প্রভাব কিভাবে পড়ে কৃষিক্ষেত্রে সেগুলো আমরা জেনেছি। এবং এই প্রভাবগুলোর মধ্যে যেগুলো সমস্যা সৃষ্টি করে সেগুলো হচ্ছে অতিবৃষ্টি, খরা এবং লবণাক্ততা, তাই না? আর সর্বশেষে আমরা যেটা শিখেছি আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটিও বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের পরিবারের সকল সদস্য এবং তুমি নিশ্চয়ই করোনার মধ্যে অনেকদিন বাসায় থেকে বোর হয়ে গেছো, তাই না? এই বোর অবস্থাকে কাটানোর জন্য আমাদের কি করতে হবে? বেশি বেশি করে পড়াশোনা করতে হবে, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আমরা করতে পারি ঘরে। তাছাড়া মা বাবাকে কাজেও সহযোগিতা করতে পারি। তাহলেই আমাদের সময়টা কেটে যাবে আনন্দ ও হাসি খুশির মধ্যে দিয়ে। আর পরীক্ষা যেহেতু খুব সন্নিকটে, তোমরা জেনেছো যে তোমাদের আমরা একটা অনলাইন ভিত্তিক পরীক্ষা নিব, তাই যে অধ্যায়গুলো তোমাদের এই কয়েকদিন আমরা ক্লাস নিলাম এই অধ্যায়গুলো খুব ভালো মতো পড়বে এবং কোনো সমস্যা থাকলে আমাদের আবারও বলছি কমেন্ট বক্সে জানাবে, যেন তোমার সমস্যাটা আমরা সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি। ভালো থেকো, ধন্যবাদ।